বিসিএস পাঠশালার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এর উপর 250টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর বাইরে 35 থেকে 50তম বিসিএসে আসা আগের ভিডিও দেখলে সকল চাকরির পরীক্ষায় আসা ভূগোল বিষয়ের প্রশ্ন কভার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। জিআইএস এর অর্থ কী? জিআইএস এর পূর্ণরূপ হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। পৃথিবীর মণ্ডল তিনটির নাম কি? পৃথিবীর মণ্ডল তিনটির নাম হলো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। পৃথিবীর বহিরাবরণ বা ভূপৃষ্ঠের শিলার যে কঠিন আবরণ দেখা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভূত্বক। ভূত্বকের গভীরতা হলো 16 কিলোমিটার। কোন প্রক্রিয়ায় পৃথিবীর উচ্চতম পর্বতসমূহ তৈরি হয়? পৃথিবীর উচ্চতম পর্বতসমূহ তৈরি হয় ফোল্ডিং প্রক্রিয়ায়। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় বা ভূত্বকের প্রধান উপাদান কোনটি? ভূত্বকের প্রধান উপাদান হলো অক্সিজেন। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণে আছে? পৃথিবীতে বেশি পরিমাণে আছে হাইড্রোজেন। পৃথিবী তৈরির প্রধান উপাদান হলো সিলিকন। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি যে ধাতু পাওয়া যায় সেটি হলো অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে তাপ ও চাপ উভয়ই বাড়তে থাকবে। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। ম্যাগমা শীতল হয়ে কঠিন আকার ধারণ করলে কোন শিলায় পরিণত হয়? ম্যাগমা শীতল হয়ে কঠিন আকার ধারণ করলে রূপান্তরিত শিলায় পরিণত হয়। পলি দ্বারা গঠিত কোন শিলা? পলি দ্বারা গঠিত শিলা হলো পাললিক শিলা। পাললিক শিলার অপর নাম কি? পাললিক শিলার অপর নাম হলো স্তরীভূত শিলা। মার্বেল পাথর কোন শ্রেণীর পাথর? মার্বেল পাথর হলো রূপান্তরিত শিলা। কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়? পাললিক শিলার বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে কেলাসিত বৈশিষ্ট্যটাই পাললিক শিলার বৈশিষ্ট্য নয়। যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে ফসিওলজি। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেলে পরিণত হয়। গ্রাফাইট কোন ধরনের শিলা? গ্রাফাইট হলো এক ধরনের রূপান্তরিত শিলা। নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত? হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ হলো ইউ আকৃতির উপত্যকা। হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত? হিমালয়, আল্পস ও ইউরাল এগুলো হলো ভঙ্গিল পর্বত। সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলা হয়? সমুদ্র সমতল হতে অতি উচ্চ যে বিস্তীর্ণ ভূমি তাকে বলা হয় মালভূমি। বায়ুর প্রধান দুটি উপাদানই হলো অক্সিজেন ও নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হলো 78.01%। নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুমণ্ডল। পরিমাণের বিবেচনায় বায়ুমণ্ডলে অক্সিজেনের স্থান দ্বিতীয়। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হলো 20.71%। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো 0.03%। বায়ুর উপাদান নয় যা তা হলো হাইড্রোজেন, কিন্তু বায়ুর কোনো উপাদান নয়। বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজন? জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজন হলো অক্সিজেন। বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তর হলো 5টি। ভূপৃষ্ঠের নিকটতম স্তরকে কি বলা হয়? ভূপৃষ্ঠের নিকটতম স্তরকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম হলো স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, যেটি হলো স্ট্র্যাটোমণ্ডলে। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি? সবচেয়ে উপরের যে স্তর সেটি হলো আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। উল্কা ও কসমিক কণার সন্ধান কোথায় পাওয়া গিয়েছে? উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে আয়নমণ্ডলেরও ঊর্ধ্ব স্তরে। বৃষ্টিপাত সাধারণত কত প্রকার? বৃষ্টিপাত সাধারণত 4 প্রকার। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়
জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির ও কুয়াশা দেখা দেয়। ভূপৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? ভূপৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে জড়িত বায়ু প্রবাহ। বায়ু প্রবাহিত হয় কোন দিকে? বায়ু সাধারণত প্রবাহিত হয় উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু হলো যে সর্বদাই যা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয় অয়ন বায়ু। গর্জনশীল চল্লিশার অবস্থান কোনটি? গর্জনশীল চল্লিশার অবস্থান হলো 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তিত হয় তাকে বলে ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তিত হয় তাকে বলা হয় মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো উত্তরায়ণ ও দক্ষিণায়ন। বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রবাহে। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় বিকালে বা অপরাহ্নে। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে দিনাজপুর অপেক্ষা উষ্ণ থাকে সামুদ্রিক বায়ুর প্রভাবে। কোনটি স্থানীয় বায়ু? সাইমুম হলো স্থানীয় বায়ু। আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম হলো সাইমুম। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। জাপান উপকূলে যে ঘূর্ণিঝড় হয় তার নাম হলো টাইফুন। বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস কি? বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ প্রক্রিয়ায়। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হলো 14.72 বা 15 পাউন্ড। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ হলো 15 পাউন্ড বা 14.72 পাউন্ড। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ এটি হলো 10 নিউটন বা 76 সেন্টিমিটার। পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ কত? পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ হলো 10.30 মিটার। বায়ুমণ্ডলীয় চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে ওঠানো যায়। ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ 10.3 মিটার পর্যন্ত ওঠানো যায়। বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়? জলীয়বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বায়ুর চাপ হয় এর উল্টো, মানে কমে যায়। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন? বায়ুর চাপ সবচেয়ে বেশি হয় যখন বায়ু ঠান্ডা ও শুষ্ক থাকে। কোনো স্থানে বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? কোনো স্থানে বায়ুচাপ হঠাৎ কমে গেলে বায়ু প্রবাহ বেড়ে যায়। ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে কি হয়? ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা যখন হঠাৎ করে হ্রাস পায় তখন এটা হচ্ছে এক ধরনের ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহৃত হয়? ব্যারোমিটার যন্ত্রে ব্যবহৃত হয় পারদ। আবহাওয়া 90% আর্দ্র বলতে কি বোঝায়? বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। বাতাসে তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বেড়ে যায়। দুটি ঘরে তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 50% এবং 75% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? দুইটি ঘরের আপেক্ষিক আর্দ্রতা যার কম হবে সেই ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে, অর্থাৎ প্রথমটি। শীতকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে। শীতকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকার কারণে ভেজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া ফেটে যায়। 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের বা কন্টিনেন্টাল শেলফ হবে ভিত্তিরেখা হতে 350 নটিক্যাল মাইল পর্যন্ত। জলভাগের পরিমাণ বেশি রয়েছে পৃথিবীতে। দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ সবচেয়ে বেশি।
সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ুপ্রবাহের প্রভাবে সমুদ্র স্রোত হয়। নিরক্ষীয় অঞ্চলের পানি হলো উষ্ণ ও হালকা। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনে কুয়াশা ও ঝড় হয়। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কী অনুসরণ করতে হবে? সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে অবশ্যই সমুদ্র স্রোত অনুসরণ করে পথ চলতে হবে। উপকূলের কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো উপকূলে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে যে ব্যবধান সেটি হলো 12 ঘন্টা। জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়? তেজ কটাল হয় অমাবস্যায়। প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় থাকে। পৃথিবীতে জোয়ার ভাটা হয় চাঁদ ও সূর্যের আকর্ষণে। জোয়ারের প্রায় কত ঘন্টা পর ভাটা হয়? জোয়ার হয় 12 ঘন্টা পর পর, জোয়ারের পরে ভাটা হয় 6 ঘন্টা পর পর। জোয়ার ভাটার প্রধান আকর্ষণ চাঁদের আকর্ষণ। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। কিসের স্রোতে নদীখাত গভীর হয়? নদীখাত গভীর হয় জোয়ার ভাটার স্রোতে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হলো 88°01' হতে 92°41' পূর্ব দ্রাঘিমাংশ। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা হলো 4156 কিলোমিটার। কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার? পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার হলো মাটি। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে 5%। প্রাকৃতিক ও রাসায়নিক ঘটনার উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কত ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের মাটি হলো 5 প্রকার। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম হলো বেলে মাটি। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? সর্বাপেক্ষা উপযোগী হলো দোআঁশ মাটি। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? দোআঁশ মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে, তাই ফসল উৎপাদনের জন্য দোআঁশ মাটি হলো সবচেয়ে উত্তম। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। অ্যাসিড বা অম্ল মাটি কেমন? অ্যাসিড বা অম্ল মাটি হলো সাধারণত অনুর্বর। কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়? মাটির অম্লতা হ্রাস করার জন্য। যেহেতু অ্যাসিড মাটি হচ্ছে অনুর্বর বা কৃষি জমিতে চাষের উপযোগী নয়, তাই এর অম্লত্ব হ্রাস করার জন্য চুন ব্যবহার করা হয়। ফসল উৎপাদনের জন্য কোন মাটি উত্তম? উত্তম হচ্ছে দোআঁশ মাটি। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটি। অ্যাসিড বা অম্ল মাটি কেমন? অ্যাসিড বা অম্ল মাটি হলো অনুর্বর। কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়? মাটির অম্লতা হ্রাসের জন্য। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান হলো মেটেওরোলজি। কত বছরের পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন ধরা হয়? সাধারণত 30 থেকে 40 বছর পর্যন্ত জলবায়ুর যে পরিবর্তন সেটাকেই বলা হয় জলবায়ু। আর 30 থেকে 40 বছর পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনকে বলা হয় জলবায়ু। বাংলাদেশের জলবায়ুর নাম কি? বাংলাদেশের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হলো 26°C। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? বাংলাদেশের উষ্ণতম স্থান হলো নাটোরের লালপুর। আর বাংলাদেশের শীতলতম স্থান হলো সিলেটের লালখান। বাংলাদেশের শীতলতম জেলার নাম কি? শীতলতম জেলা হলো সিলেট। উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস হলো এপ্রিল। বাংলাদেশের শীতলতম মাস হলো জানুয়ারি। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হলো 203 সেন্টিমিটার। বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? বাংলাদেশের মোট বৃষ্টিপাতের 80% হয় বর্ষাকালে। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব অঞ্চলে বা সিলেট, সুনামগঞ্জ এই দিকে। বাংলাদেশের কোন জায়গায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? বাংলাদেশের সিলেটের লালখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? বর্ষাকে বলা হয় স্বতন্ত্র ঋতু। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে।
বাংলাদেশের বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয়? সবচেয়ে বড় দিন হয় জুন মাসে বা 21 জুন। কচুরিপানা কোন দেশ হতে বাংলাদেশে এসেছে? কচুরিপানা বাংলাদেশে এসেছে মেক্সিকো থেকে। 2 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনে 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের চাইতে শব্দ দূষণ বা বায়ু দূষণ বেশি হয়। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তা হলো কার্বন মনোঅক্সাইড। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী হলো কার্বন মনোঅক্সাইড। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে? ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে। স্মগ হলো দূষিত বাতাস। ঢাকা মহানগরীতে 2 স্ট্রোক যানবাহন বা বেবি ট্যাক্সি চলাচল নিষিদ্ধ করা হয় কবে? 1 জানুয়ারি 2003 সালে ঢাকায় 2 স্ট্রোক বিশিষ্ট বেবি ট্যাক্সি চলাচল নিষিদ্ধ করা হয়। ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক ধাতব দূষণ কোনটি? বিপজ্জনক ধাতু হলো ঢাকা শহরের বাতাসে লেড। কবে থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ হয়? 1 মার্চ 2002 থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হলো 105 ডেসিবেল। 105 ডেসিবেলের উপরে গেলে মানুষ বধির হয়ে যেতে পারে। পরিবেশ রক্ষায় কাজ করে বাপা বা বাংলাদেশ পরিবেশ আন্দোলন। জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয়? জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। বিশ্বব্যাংক ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? বাংলাদেশকে প্রদান করা হবে বিশ্ব সাহায্যের 30%। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি। গ্রিন হাউস হলো একটি ঘর যার ভিতরে সবুজ গাছপালা জন্মায়। গ্রিন হাউস ইফেক্ট বলতে বোঝায় তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। গ্রিন হাউস ইফেক্টের ফলে কি হতে পারে? গ্রিন হাউস ইফেক্টের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে। গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশ সর্বাপেক্ষা যে ক্ষতির সম্মুখীন হবে, বাংলাদেশের নিম্নভূমিগুলো নিমজ্জিত হবে। গ্রিন হাউস ইফেক্ট এর জন্য দায়ী কোনটি? এর জন্য দায়ী হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, এমনকি জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্রিন হাউস গ্যাস। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যে গ্রিন হাউস গ্যাস সর্বাধিক বৃদ্ধি পাচ্ছে সেটি হলো কার্বন ডাই অক্সাইড। অতিবেগুনি রশ্মি কোথা হতে আসে? অতিবেগুনি রশ্মি আসে সূর্য হতে। ওজোনের রং কি? ওজোনের রং হলো গাঢ় নীল। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মি শোষণ করে? অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের ওজোন। ফ্রেয়ন কার ট্রেড নাম? ফ্রেয়ন হলো ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি এর ট্রেড নাম। ওজোন ক্ষয়প্রাপ্ত হয় কোন গ্যাস দ্বারা? ওজোন ক্ষয়প্রাপ্ত হয় সিএফসি বা ফ্রেয়ন গ্যাস দ্বারা। সিএফসি বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষয়প্রাপ্ত করছে? সিএফসি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারকে ক্ষয়প্রাপ্ত করছে, যেখানে ওজোন থাকে। রেফ্রিজারেটরের কম্প্রেসরে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি? রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয় ফ্রেয়ন বা সিএফসি গ্যাস। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে? আন্তর্জাতিক পরিবেশ দিবস হলো 5 জুন। আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে? 16 সেপ্টেম্বর হলো আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হলো 22 এপ্রিল। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে? আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হলো 22 মে। বৈশ্বিক উষ্ণতা রোধে স্বাক্ষরিত চুক্তি হলো কিয়োটো চুক্তি। কিয়োটো প্রোটোকল এর লক্ষ্য ছিল কার্বন নিঃসরণ হ্রাস। কিয়োটো প্রোটোকল কখন কোথায় স্বাক্ষরিত হয়? কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় 1997 সালের 11 ডিসেম্বর জাপানে। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য $100 বিলিয়ন মঞ্জুর করা হয়েছে। গ্রিন পিস হলো একটি পরিবেশ আন্দোলন গ্রুপ। কোন শহরে গ্রিন পিসের প্রধান কার্যালয় অবস্থিত? গ্রিন পিসের প্রধান কার্যালয় অবস্থিত নেদারল্যান্ডসের আমস্টারডামে। গ্রিন পিস কবে প্রতিষ্ঠিত হয়? গ্রিন পিস প্রতিষ্ঠিত হয় 1971 সালে। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
ওয়ার্ল্ড ওয়াচ কি? ওয়ার্ল্ড ওয়াচ হলো ওয়াশিংটন ভিত্তিক একটি বিশ্ব পরিবেশ সংস্থা। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট বা WRI কি? এটি হলো বন সম্পর্কিত প্রতিষ্ঠান। মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য কি? মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য হলো পরিবেশ সচেতনতা বৃদ্ধি। পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে? পরিবেশ আন্দোলনের সূচনাকারী হলো অ্যাডাম স্মিথ। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। সুনামি কি শব্দ? সুনামি হলো একটি জাপানি শব্দ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড মাত্রার ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে বলা হয় সুনামি। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বগুড়ার মহাস্থানগড় হলো করতোয়া নদীর তীরে অবস্থিত। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো 200 নটিক্যাল মাইল। হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা হলো বাংলাদেশের বৃহত্তম নদী। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে জামালগঞ্জে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা। কেওক্রাডাং এর উচ্চতা প্রায় 1232 মিটার। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হলো হাকালুকি হাওর। সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার? সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হতে কত দূরে অবস্থিত? ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হতে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। চলনবিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোর জেলায় চলনবিল অবস্থিত। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যান্ড বাঁধ অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম হলো গারো পাহাড়, যেটি ময়মনসিংহে অবস্থিত। ব্রহ্মপুত্র হ্রদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র হ্রদ উৎপন্ন হয়েছে হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পদ্মায় গিয়ে পতিত হয়েছে। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? পুনর্ভবা, নাগর ও টাঙ্গন হলো মহানন্দা নদীর উপনদী। দক্ষিণ তালপট্রি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্রি দ্বীপ অবস্থিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হলো জর্ডানের সমুদ্র বন্দর। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হলো নারিকেল জিঞ্জিরা। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি অবস্থিত কক্সবাজার শহরের নিকট। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ ও মায়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য হলো 5200 কিলোমিটার। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত অববাহিকার 33% বাংলাদেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উত্তরে হলো ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা হলো ভিঙ্গি ভ্যালি। সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো বঙ্গোপসাগরের একটি গিরিখাত। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী হলো বুড়িগঙ্গা নদীর শাখা নদী। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25%। বাংলাদেশের বনাঞ্চলের মোট পরিমাণ হলো মোট ভূমির 17%। এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসি কিয়াং। নিম্নের কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সার এর উপরে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন হলো 2400 বর্গ মাইল, যা প্রায় 6000 কিলোমিটারের সমান। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে? বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট হলো সুরমা নদীর তীরে অবস্থিত।
ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন চীন ও ভারতের সীমারেখা নির্ধারণ করে। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত রাঙ্গামাটিতে। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগস্থল হলো বগুড়া শহর। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্য? ভারতের মিজোরাম রাজ্যে কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে? সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযোজিত করে। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? জাপান ও রাশিয়ার মধ্যকার যে বিরোধপূর্ণ দ্বীপ সেটি হলো কুরিল দ্বীপপুঞ্জ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কতটি? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হলো 30টি। কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে? সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে ভৈরবে মেঘনা নাম ধারণ করে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হলো 8 বর্গ কিলোমিটার। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? হোয়াংহো নদীর উৎপত্তিস্থল হলো কুনলুন পর্বত। নিঝুম দ্বীপের আয়তন কত? নিঝুম দ্বীপ যেটি নোয়াখালীর মধ্যে অবস্থিত, নিঝুম দ্বীপের আয়তন হলো 35 বর্গ মাইল বা 51 বর্গ কিলোমিটার। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালীর কুয়াকাটা এর ভৌগোলিক নাম সাগরকন্যা। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা হলো ডেনমার্কের। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? ভারতের ডাউকি শহর সিলেটের তামাবিল সীমান্তের সাথে অবস্থিত। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে, যেটিকে বলে মারিয়ানা ট্রান্স। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি? নাফ নদী বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তবর্তী নদী। বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি? বাংলাদেশের অন্যতম প্রধান দুর্যোগ হলো বন্যা। পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? পাহাড়ি এলাকায় সাধারণত আকস্মিক বন্যা হয়। পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? পার্বত্য অঞ্চলের নদীর নিম্ন ক্ষয় বেশি হয়। ভেসুভিয়াস কি? ভেসুভিয়াস হলো একটি আগ্নেয়গিরি। কোনটি সুপ্ত আগ্নেয়গিরি? ফুজিয়ামা হলো, জাপানের ফুজিয়ামা হলো সুপ্ত আগ্নেয়গিরি। হিমবাহ কি? হিমবাহ হলো এক ধরনের চলন্ত বরফ স্তূপ, এটাকে বলে হিমবাহ। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? এটি হচ্ছে ভারতের কাশ্মীরে। মহাশে নাইলা শব্দ যার সাথে সম্পর্কিত, এগুলো হচ্ছে মহাশে নাইলা, এগুলো হচ্ছে সাইক্লোন। সিডর শব্দের অর্থ কি? সিডর শব্দের অর্থ হলো, সিডর একটি সিংহলি শব্দ, এর অর্থ হলো চোখ। লানিনা কোন ভাষার শব্দ এবং এটি দ্বারা কি বোঝায়? লানিনা একটি হল স্প্যানীয় শব্দ, এর দ্বারা বোঝায় দুরন্ত বালিকা, প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত বা বন্যা। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে বিজয়পুর, নেত্রকোনার বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম কি? বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম হলো স্পারসো। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? স্পারসো। স্পারসো কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁওয়ে। কত সনে প্রতিষ্ঠিত হয়? স্পারসো প্রতিষ্ঠিত হয় 1980 সালে। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কোন গ্যাস? অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হলো সালফার ডাইঅক্সাইড। গ্রিনহাউস প্রভাবের প্রধান গ্যাস এবং গ্রিনহাউস প্রভাবের প্রধান গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড।